أكبر ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জামাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন মুসলিমরা। ঈদ মোবারক। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত। সকাল 7:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এছাড়া মন্ত্রী, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 35,000 মুসল্লি অংশ নেন জামাতে। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করেন। কঠোর নিরাপত্তায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। মুসল্লিদের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার আলাদা গেট রাখা হয়েছে। এছাড়া নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লকে নামাজের ব্যবস্থা করা হয়। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লিল্লাহিল হামদ। দর্শক, জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, ঈদ মোবারক। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঈদের জামাত তো অনুষ্ঠিত হয়েছে, জানতে চাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৌঁছেছেন সেখানে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাধারণ মুসল্লিদের উপস্থিতি কেমন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই নামাজে দোয়া চেয়েছেন, মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন। দেশের যে নানা সংকট আছে, অর্থনৈতিক সংকট, হামের সংকট আছে, এছাড়া নানা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, সবকিছু মিলিয়ে দেশ যেন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায় করেছেন। এখন মহান আল্লাহর উদ্দেশ্যে কোরবানির জন্য তারা ফিরে যাবে, কোরবানি দিবেন। এর আগে কিছু আছেন, তাদের সাথে একটু জেনে নিই, আপনারা কি দোয়া চাইলেন? সমগ্র মুসলিমবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে, যারা মৃত্যুবরণ করছে তাদের দোয়া করা হয়েছে আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই জন্মবাসী করে দেন। আর কুরবানি তো ত্যাগের এবং এসব মাঝে ছড়িয়ে দেয়, আপনি কি চেয়েছেন? আমি দোয়া চেয়েছি যেন আমরা মুসলমানরা ভ্রাতৃত্ববোধ সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি, যেন হানাহানি মারামারি দীর্ঘ প্রায় 40 বছর পর নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়লাম, ভালো লাগলো আল্লাহর রহমত। আপনার নামাজ পড়তে এসেছেন কোথা থেকে? পবিত্র ঈদ উল আজহার সবাইকে শুভেচ্ছা। আমি সেগুন বাগিচায় থাকি, সেগুন বাগিচায় আমি আলমগীর স্বপন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঈদ জামাত পরবর্তী মুসল্লিদের যে প্রতিক্রিয়া সেটিও আমাদেরকে জানাচ্ছিলেন তিনি। এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এরপর সকাল 8টা ও 9টায় অনুষ্ঠিত হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত। 10টা এবং 10:45 চতুর্থ সবশেষ জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশ নিয়েছেন বহু মুসল্লি। নামাজ শেষে সবাই পরিবার, স্বজন, দেশ, জাতি, মুসলিম উম্মার জন্য দোয়া করেন। পরে সবাই কোলাকুলি শুভেচ্ছা বিনিময় করেন।
দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার একাধিক জামাত অনুষ্ঠিত হবে। সেখানে রয়েছেন আমার সহকর্মী মশিউর অনিক। যাব তার কাছে। ঈদের পরবর্তী জামাত আবার ঠিক কখন অনুষ্ঠিত হবে এবং সকালের জামাত তো শেষ হয়েছে, সেটি শেষে মুসল্লিরা কি বললেন বিস্তারিত জানতে চাই। আপনাকেও জানাচ্ছি ঈদ মোবারক। মুসল্লিরা বলছেন ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এই ঈদুল আজহার যে নামাজ, সেই নামাজের মাধ্যমেই সৌহার্দ্যের যে বন্ধন সেটি ছড়িয়ে যাক পুরো দেশ জুড়ে। একটু দেখাতে চাই যে এই মুহূর্তে যারা নামাজ পড়তে এসেছেন, অর্থাৎ ঠিক বায়তুল মোকাররম জামে মসজিদের জাতীয় মসজিদের যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে নামাজ পড়তে যারা এসেছেন তারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন, তারা কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে দ্বিতীয় যে জামায়াত, সেই দ্বিতীয় জামায়াতের যেই নামাজ, সেই নামাজ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং এই নামাজ কিন্তু পরিচালিত করবেন মাওলানা ওয়ালিউর রহমান খান, যিনি পরিচালক জাকাত ফান্ড বিভাগের ইসলাম ফাউন্ডেশনের, এবং তার সঙ্গেও আমাদের কিছুটা কথা বলার সুযোগ হয়েছিল। বিশেষ করে বিশ্ব শান্তির যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আসলে তারা ধারণ করেই চাচ্ছেন যে আগামীর যেই বাংলাদেশ, আগামীর যেই চেতনা, বাঙালিদের যে চেতনা, বাংলাদেশিদের যে চেতনা, সেই চেতনার মধ্যে আরও ত্যাগী হওয়ার মানসিকতা ছড়িয়ে যাক, প্রত্যেকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছড়িয়ে যাক, এমনটাই আসলে কামনা করছেন। মুসল্লিদের কথা যেমনটা আপনি জানতে চেয়েছিলেন শাওন, আমি তেমনভাবেই বলতে চাই। আসলে মুসল্লিরা বলছেন ছোট ছোট যারা শিশুরা, যারা এখানে নামাজ পড়তে এসেছেন, তারা পরিবারের হাত ধরে, কিংবা কেউ এসেছেন বাবার হাত ধরে, কেউ নানার, কিংবা কোনো না কোনো পরিবারের সদস্যের হাত ধরে, তারা বিভিন্নভাবে এসে তাদের যে আনন্দ, সে আনন্দ প্রকাশ করছেন। ছোট ছোট হাতে যখন জায়নামাজ ধরে তারা উঠছেন, তাদেরকে সাহায্য করতে হচ্ছে তাদের পরিবারের সদস্যদের, এটিও তাদের পরিবারের যারা সদস্যরা আছেন তারাও বেশ উপভোগ করছেন। বিশেষ করে ঈদ মানে সম্প্রীতি, ঈদ মানে আমাদের সবার মধ্যে এক মেলবন্ধন, সেই মেলবন্ধনের জায়গাটুকুই আসলে তারা ধারণ করেন, এবং ধারণ করেন বলেই কিন্তু তারা দূর দূরান্ত থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রাঙ্গণে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। আরও একটু যদি জানিয়ে রাখতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় জামায়াতের যেই আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, এবং প্রথম জামায়াত থেকে দ্বিতীয় জামায়াতের লোক সংখ্যা কিছুটা কম আমরা আসলে বলতে পারি। এর পেছনে কারণ হচ্ছে ঈদুল ফিতরের নামাজে যেমনটা দেখা যায় আসলে এবং ঈদুল ফিতরের সময় যেমনটা দেখা যায় আসলে যে অনেকে দূর দূরান্ত থেকে আসেন, কিন্তু ঈদুল আজহার ক্ষেত্রে দেখা যায় যে যত কাছে তারা নামাজ আদায় করতে পারেন। নামাজ শুরু হয়ে গেছে শাওন, আমরা একটু নামাজের যেই আবহ, সেই আবহটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে অনেক জায়গায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল 7টায় খুলনার টাউন জামে মসজিদে হয় প্রধান জামাত। ভোর থেকেই আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে আসতে থাকেন। অনেকে পরিবার পরিজন নিয়ে একসঙ্গে নামাজে অংশ নেন। ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন কর্মকর্তারা। নামাজ শেষে বিশেষ দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন একে অপরে। তো আমরা পশু হয়তো কোরবানি দিই, কিন্তু আসলে মনের ভিতরে যে ধরনের পশুত্ব থাকে, সেই জিনিসটাকে আসলে কোরবানি দেওয়া উচিত। সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়লাম, যে আনন্দটা, এটা একদিনের জন্য নয়, এটা যেন প্রতিদিন থাকে, ধারাবাহিকভাবে থাকে, সেটা একটা আমাদের প্রত্যাশা। চট্টগ্রামে প্রথম জামাত হয়েছে জমিয়তুল ফালা ঈদগাহ ময়দানে। সকাল 7টার জামাতে অংশ নেন হাজারো শিশু, বৃদ্ধ সহ মুসল্লিরা। ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে দোয়া, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিলেন পুলিশ সদস্যরা।
দর্শক, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী এটিএম নিজাম। মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সেই সঙ্গে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা শাওন। আসলে এই দেশের সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ বিভিন্ন স্থান থেকে দর্শক, শোলাকিয়ায় মুসল্লিদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম, আবারও হয়তো যাব শোলাকিয়াতে। তবে এ পর্যায়ে একটু যেতে চাই দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজুল হক, যাচ্ছি তার কাছে। মাহফুজ, ঈদ শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঈদের জামাত নিশ্চয়ই শুরু হয়েছে, জানাবেন বিস্তারিত। শাওন, আমরা এখন বর্তমানে নামাজ আরম্ভ হবে যে এখানে ইতিমধ্যে উপস্থিত সদর আসনের মাননীয় সংসদ সদস্য সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আমাদের জেলা পরিষদের প্রশাসক সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইতিমধ্যেই এই মাঠে উপস্থিত হয়েছেন হয়ে নামাজ আদায়ের জন্য। আমরা আপনাকে একটু ক্যামেরা পার্সন দেখতে চাই। এই যে দিনাজপুর ঐতিহাসিক গোড়া শহীদ বড় ময়দানে আপনার প্রচুর লোকের সমাগম ঘটতে শুরু করেছে, লোকজন আসতে শুরু করেছে। ইতিমধ্যেই মাঠের প্রায় অর্ধেক পূর্ণ হয়ে গেছে, আরো লোকজন আসতেছে। এই লোকজন আসার পরেই ঠিক 8টার সময় আমাদের এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ। তবে আবহাওয়া যে অবস্থা ছিল গত কয়েকদিন ধরে, আবহাওয়া আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়া খুব সুন্দর আছে। এই আবহাওয়ায় আমরা মোটামুটি লোকজনের উপস্থিতি লক্ষ্য করতেছি ভালোভাবেই। এই আবহাওয়ার কারণে মানুষ যে হতাশ হয়ে গেছে, মানুষ এখন দলে এই ঈদগাহ মাঠে প্রবেশ করতেছে এবং আমাদের যে এখানকার সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ সকলেই উপস্থিত হয়েছেন। ফলে সকলেই মুসল্লিরাও এই আবহাওয়ার কারণে মাঠে উপস্থিত হতে শুরু করেছে। আমরা ইতিমধ্যেই দেখাতে যাচ্ছি মানুষ আসতেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কানায় ভর্তি হয়ে যাবে। আর মুসল্লিরা ভাবে আয়োজন করা হয়েছিল এই মাঠের লাইন সারিবদ্ধ ভাবে জায়নামাজ নিয়ে সকলেই কিন্তু উপস্থিত হয়েছে সঠিকভাবে এবং সঠিক লাইন। কিছুক্ষণের মধ্যে বয়ান চলছে, এই বয়ান শেষ হওয়ার পরেই 8:30টার দিকে এখানকার ঈদের জামাত যথাসময়ে উপস্থিত হবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। শাওন। মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ, নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বলেন, শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। দর্শক, এ পর্যায়ে একটু রংপুরের ঈদ জামাতের খবর জেনে নিতে চাই। সহকর্মী সরকার মাজহারুল মান্নান এখন যুক্ত হচ্ছেন। মাজহার, ঈদ মোবারক।
ঈদের জামাত শুরু হয়েছে কিনা, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? শাওন, ঈদের যে মূল যে জামাত সেটি এখনই শেষ হয়ে গেল। এখন যিনি ইমাম আছেন জনাব মাওলানা বায়েজিদ হোসাইন, তিনি এখন খুতবা দিচ্ছেন। আমরা যদি আপনাকে একটু পুরো কালেক্টরেট ঈদগাহ মাঠটি দেখাতে পারি, এখানে পুরো অর্ধেকেরও বেশি জায়গা আছে যেটা পুরোটাই একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ এই ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন। এখানে আছেন রংপুর যে 3 আসনের এমপি জনাব মাহবুবুর রহমান বেলাল, আছেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানীয় প্রশাসক জনাব মাহফুজুন নবী চৌধুরী ডন, উপস্থিত আছেন রংপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব সাইফুল ইসলাম, আছেন রংপুরের ডিসি জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুরের যে বিভাগীয় স্থানীয় পরিচালক আবু জাফর সহ প্রশাসন জেলা এবং বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মুসল্লিরা এতে অংশ নিয়েছেন। আমি একটু এখানে একজন মুসল্লির সাথে কথা বলতে চাই। আমি একটু আপনার কাছে জানতে চাই যে নামাজ তো পড়লেন, কি অবস্থা এবং কি বলবেন আজকে? আসলে আমরা যে শঙ্কা করছিলাম যে আবহাওয়া হয়তো খারাপ হতে পারে, তো আল্লাহর রহমতে আজকে আবহাওয়া অনেক সুন্দর পরিবেশে আমরা নামাজ আদায় করতে পেরেছি। সবকিছু সুন্দর ছিল এবং বাকি যে ঈদগাহ মাঠে নামাজ হয়েছে আমরা খোঁজ নিয়েছি, সবখানেই সুষ্ঠু পরিবেশে নামাজ আদায় হয়েছে। আমি একটু আরেকজন মুসল্লির কাছে শুনতে চাই যে আজকের দিনে কি প্রত্যাশা করবেন? যে আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহর কাছে সুন্দরভাবে যেন দিন যাপন করতে পারি, হ্যাঁ, কুরবানি সুন্দরভাবে করতে পারি, হ্যাঁ, বাংলাদেশ সুন্দরভাবে যেন হয় সুন্দরভাবে। জানতে চাই আল্লাহর কাছে আজকের দিনে কি প্রার্থনা? আজকে যেহেতু ঈদের দিন, খুশির দিন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আমাদের রাষ্ট্রটাকে সামনের দিকে অগ্রসর করুক এবং সবাই শান্তিতে থাকুক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এবং একজন যিনি বলছিলেন যে নিজের পাশাপাশি বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তি সমৃদ্ধি কামনা করবেন, দোয়া প্রার্থনা করবেন, সেই ধরনের কথাও মুসল্লিরা বলছেন। শাওন, মাজার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে পশু কোরবানির বিষয়ে আমরা জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। তিনি আছেন রাজধানীর প্রগতি সরণি এলাকায়। টিপু, ঈদের শুভেচ্ছা জানাই আপনাকে। পাড়া মহল্লায় পশু কোরবানির সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সবাই মেনে চলছেন কিনা, কি অবস্থা জানাবেন বিস্তারিত। শাওন, আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে যমুনা টিভির সব দর্শককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে পশু কোরবানির যে বিষয়টি সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আপনি জানেন যে সকাল 7টা নাগাদ, 7টার পরপরই কিন্তু ঢাকা সহ সারা দেশেই বিভিন্ন জায়গায় এলাকার ভিত্তিক যে ঈদের জামাত সেগুলো অনুষ্ঠিত হয়েছে এবং কোরবানির যে ঈদের জামাত সেটি কিন্তু দেখা যায় 7টার আগেই, অর্থাৎ অনেক জায়গায় 6:30টাতে অনুষ্ঠিত হয় এবং তারপরই কিন্তু এলাকায় এলাকায় মানুষের যে কোরবানির যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে যায় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একটা যে সব নির্দিষ্ট জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ভিড় করেই তারা এই কোরবানির যে পশু কোরবানি সেটি তারা করছেন এবং আপনি জানেন যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছে বারবার করে যে নির্দিষ্ট যে স্থানগুলো আছে সেগুলোতেই যেন কোরবানির যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করা হয়। একই সাথে 2টি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলেছে যে তারা 12 ঘন্টার মধ্যে এই যে কোরবানির বর্জ্য সেটি তারা অপসারণ করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে যে 8 ঘন্টার মধ্যে এই বর্জ্য তারা অপসারণ করবে এবং সেই জন্য প্রায় 30,000-এর মতো তাদের যে পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে তারা ঈদের ছুটি বাতিল করে তাদেরকে প্রস্তুত রেখেছেন বলে তারা কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। তো হয়তো দুপুর নাগাদ তাদের সেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। একই সাথে যেসব জায়গায় কোরবানি হচ্ছে সেগুলোতে তারা যে ব্লিচিং পাউডার সহ যেসব পরিচ্ছন্নতা সামগ্রী রয়েছে সেগুলো তারা বিতরণ করেছেন বলে জানিয়েছেন। কিন্তু আমরা দেখছি যে রাস্তার পাশে যে অনেক জায়গায় এখনও কিন্তু কোরবানি করা হচ্ছে এবং সেগুলোতে খুব যে বেশি পরিচ্ছন্নতার যে বিষয়গুলো সেগুলো যে খুব যে মানা হচ্ছে সেটি এখনও পর্যন্ত চোখে পড়ছে না। হয়তো
বেলা গড়ানোর পরে আমরা হয়তো সেই যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি চোখে দেখব। এবং এই মুহূর্তে আসলে বলাই যায় যে সারা ঢাকা সহ সারা দেশেই আসলে যে কোরবানির যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ পশু কোরবানির যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং সেটি আসলে আপনার মাধ্যমে দর্শককে দেখানোর চেষ্টা করলাম। শাওন। টিপু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আবারও ঈদ জামাতের খবর জেনে নিতে চাই। চট্টগ্রামে আছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত, যাচ্ছি তার কাছে। জোবায়েদ, ঈদ মোবারক। সকাল কটায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে? সব মিলে এই মুহূর্তের পরিস্থিতি কেমন, মুসল্লিদের উপস্থিতি কেমন, জানাবেন সার্বিক পরিস্থিতি। শাওন, আপনাকে ঈদের শুভেচ্ছা। সকাল 7টায় ঈদের প্রথম জামাতটি জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং এরপর কিছুক্ষণ আগে 8টায় ঈদের দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হয়েছে। 8:30টায় যারা ঈদের জামাতটি পাননি বা কোনো কারণে জামাতে আসতে পারেননি তাদের জন্য 8:30টায় আরেকটি তৃতীয় জামাতের ব্যবস্থা রাখা হয়েছে এবং এছাড়া বিভিন্ন মসজিদ এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। তারা তাদের মতো করে সেই আয়োজনটা করেছেন এবং বেশ কিছু জায়গায় আমরা 6:30, 6টা এই সময়টার মধ্যেও ঈদের জামাত আদায় করতে দেখেছি এবং এই যে ঈদের জামাতকে কেন্দ্র করে প্রধান ঈদগাহ যেটি জমিয়তুল ফালাহ প্রাঙ্গণ, সেটিতে বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে এই পুরো এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পাশাপাশি এখানে যে সকল মুসল্লিরা আসবেন তাদের সুবিধার্থে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পাশাপাশি এই যে ঈদগাহগুলো আছে এগুলো আগেভাগে প্রস্তুতির জন্য কিন্তু বেশ কয়েকদিন ধরে এই কর্মযজ্ঞ চলছিল। ঈদের জামাতের পর তারা কিন্তু মধ্যেই এবং এই যে এখনো চলছে, কিছু জায়গায় আগামীকালও কোরবানি চলবে, আমাদের 3 দিন পশু কোরবানির পর সবকিছু জানিয়ে রাখি ঈদের জামাতের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালেও আমরা দেখতে পাচ্ছি মনিটরিং হয়েছে যাতে ঢাকা ছেড়ার কোনো দর্শক, চট্টগ্রামের এই জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী জোবায়েদ। এ পর্যায়ে যাচ্ছি অন্য একটি সংবাদে। রাজধানীর আদ্দিন হাসপাতালের অস্বাভাবিক মৃত্যুর পর 6 নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে এই মৃত্যু। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একসাথে পৃথিবীতে এসেছিলেন দুজন, চলেও গেল একসাথে। 2 নবজাতকের শেষ ঠিকানা রাজধানীর বনশ্রী কবরস্থান। যমজ সন্তান হওয়ার সুখবর পেয়েছিলেন রোববার। পৃথিবীতে এসে সুস্থই ছিল 2 ছেলে, কিন্তু শেষ পর্যন্ত মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে বুকের মানিকদের নিয়ে বাসায় ফেরা আর হলো না হাসান নাজমা দম্পতির। বাচ্চা নিয়ে আমি কোলে নিছি, আমি বাচ্চার বাবা করে ডাক দিছি, বাচ্চা চোখ মিলে আমার কাছে চায়, আবার চোখ বুঝে থাকে। এটা কিভাবে আমি মান্য নেব? আমি নিছি মেডিকেলে, আমি রুগী সুস্থ ভালো রাখার জন্য, আর আমার রুগীও ভালো, আমার ছেলে সন্তানও ভালো, আমার পরিবারও ভালো। এই জায়গায় আমার 2 ছেলেই নাই। ডাকে আপনার বাচ্চার তো হার্টবিট পাওয়া যাচ্ছে না, 10 মিনিট রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। কার ভুলে কেন লণ্ডভণ্ড হয়ে গেল সাজানো স্বপ্ন? এই প্রশ্নই এখন হতভাগ্য পরিবারটির। আপনি এই পর্যন্ত আমার বাচ্চার কি চিকিৎসা করলেন, আপনার আর কি সেবাটা দিলেন? আপনার কাছে গেছি আমি সেবার জন্য, আমি তো আর লাশ নিয়ে আসতে চাইনি আপনার এই জায়গায়। আমি সুস্থ বিচার চাই, এটার তদন্ত চাই, আর কারো মায়ের জন্য বুক খালি না হয় এরকম। 6 নবজাতকের একজনকে দাফন করা হয়েছে চাঁদপুরে। বুধবার রাতে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে ফরিদগঞ্জ উপজেলার রুস্তুমপুর গ্রামে পৌঁছে মরদেহ। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাসিব এবং মা ফাহিমা দম্পতির ঘর আলো করে এসেছিলেন মেয়ে শিশুটি। শনিবার আদ্দিন হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখারও সুযোগ মেলেনি। সুস্থ একটা বিচার চাই, যেন এরকম অঘটনা না করতে পারে।
আর আমরা যতটুকু জানলাম ওনাদের এসি সিস্টেম বন্ধ ছিল, অক্সিজেন সিস্টেমটা অফ হয়ে গেছে, বিদায় পুরো রুমটায় গ্যাস হয়ে গেছে। আমাদের বাচ্চা তো সুস্থ ছিল, ওদের গাফলতির কারণে আমাদের বাচ্চা আজকে আমাদের মাঝে নেই। হসপিটালের যে অব্যবস্থাপনা এবং যে ত্রুটিগুলো যেটার কারণে আজকে এত বড় দুর্ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না, তারাও চান কারণ বের হয়ে আসুক। বাচ্চাগুলো যখন ডেলিভারি হয়েছে সবাই হেলদি বেবি ছিল এবং হেলদি বেবি মায়ের পাশেই ছিল। হঠাৎ করে কেন বাচ্চাগুলো অসুস্থ হলো, কেন মারা গেল, এটা তো তদন্ত সাপেক্ষে বের করতে হবে কজ অফ ডেথটা। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করব। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিলগালা থাকবে হাসপাতালের নবজাতক ওয়ার্ডটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরে গড়ে শহীদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু হয়েছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি।
দর্শক, এ পর্যায়ে আমরা এই জামাতের খবর জানবো বরিশালের। সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন, যাচ্ছি তার কাছে। কাউসার, ঈদের শুভেচ্ছা জানাই। ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। ঈদ মোবারক শাওন। বরিশালে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে সকাল 8টায়। এর মধ্যে কিন্তু নামাজ শেষ হয়েছে এবং নামাজ শেষ করে মুসল্লিরা বের হয়ে গেছেন। তবে সকাল 8টায় নামাজের পরে কিন্তু খুতবা পাঠ করেন এখানে যিনি নামাজ পড়িয়েছেন পেশ ইমাম মুফতি আব্দুল রব, এবং দেশ এবং মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং এখান থেকে কিন্তু মুসল্লিরা এর মধ্যে চলে গেছেন এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি করবেন এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য পশু কোরবানি দেবেন। এবং এখানে ইমামের খুতবার পরে কিন্তু বিশেষ অনুরোধ ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যাতে যেহেতু কোরবানি হবে কয়েক হাজার পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে, এবং এখানে বলা হয়েছে যে 202টি স্পট নির্ধারণ করে দিয়েছেন 30টি ওয়ার্ডের মধ্যে, এবং যাতে মুসল্লিরা যারা কোরবানি করবেন তারা জানি তাদের যেই নির্দিষ্ট স্থানগুলোতেই যাতে কোরবানি করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই যাতে বর্জ্যগুলো অপসারণ করা যায়, সে ধরনের একটি দিক নির্দেশনা এখানে খুতবায় ছিল। এবং যারা এখানে প্রধান জামাতে অংশ নিয়েছিলেন, প্রধান আসলে যেহেতু একটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বরিশালে, এবং এখানে সকল স্থানীয় সংসদ সদস্য এবং বরিশালের যিনি সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন নারী প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, তিনিও কিন্তু এই প্রধান জামাতে অংশ নিয়েছিলেন, কারণ এখানে নারীদের জন্য কিন্তু ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়া কিন্তু বরিশালের বিভিন্ন মসজিদে 2-3টি করেও জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সহস্রাধিক জামাত অনুষ্ঠিত হয় আজ ঈদুল আজহার। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে খুলনার ঈদ জামাতের খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ঈদ মোবারক। ঈদের জামাত তো অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সার্বিক পরিস্থিতি? শাওন, আপনাকে বলে রাখি যে গত ঈদের মতো অর্থাৎ ঈদুল ফিতরের ঈদের মতোই আবহাওয়ার বৈরিতার কারণে প্রধান এবং প্রথম জামাত যেটি সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি এবারও হয়নি। সেই কারণে নগরীর যে টাউন জামে মসজিদ রয়েছে সেখানে সকাল 7টায় প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে, এবং এর পর আরও দুটি জামাত যেটি 7টায় অনুষ্ঠিত হবে, এবং 9টার যে জামাতটি রয়েছে সেই নামাজের প্রস্তুতি চলছে। এছাড়াও আলিয়া মাদ্রাসা, বাইতুল জামে মসজিদ সহ নগরীতে যে সমস্ত মসজিদ এবং ঈদগাহ রয়েছে, এছাড়াও উপজেলা পর্যায়ে যে সকল ঈদগাহ মসজিদ রয়েছে সেগুলো সাড়ম্বরে যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিরা। এখানে যারা নামাজ আদায় করেছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাইব, যে নামাজ তো আদায় করেছেন, একটু জানতে চাইব যে কি প্রার্থনা করেছেন। ধন্যবাদ। ঈদ মোবারক। আজকের এই বিশেষ দিনে আমরা সকাল 8টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত আদায় করেছি স্বতঃস্ফূর্তভাবে এবং সুন্দরভাবে। আর প্রার্থনা যে ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক জীবন, আমাদের যে বন্ধন, আমাদের যে ভালোবাসা, এটাকে ছড়িয়ে দিতে হবে দেশ থেকে দেশান্তরে। সব মানুষকে একত্রিত করে ভালোবাসার এক সেতু বন্ধনে আমাদেরকে এগিয়ে যেতে হবে আজকে ঈদের আনন্দে, এইটুকু বলতে চাই। অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, যে বলা হয় ঈদ হয় সম্প্রীতি, ঈদ হয় খুশির, ঈদ হয় আনন্দ। ঈদকে আপনি কি মনে করেন? ঈদ অবশ্যই আনন্দের, ঈদ অবশ্যই পরিবার, এবং ঈদ অবশ্যই আমাদের যে প্রতিবেশীদেরকে, মূলত অনেকে আমরা ভুলে যাই যে ঈদ মানে কিন্তু প্রতিবেশী, শুধু আত্মীয় স্বজন তা না। আমি বলতে চাই যে আমাদের আশেপাশে যে প্রতিবেশী আছে সে প্রতিবেশীদেরকে নিয়েও কিন্তু ঈদ হতে পারে। তো যমুনা টিভির জন্য ভালোবাসা রইল সবসময়, এবং অনেক অনেক ধন্যবাদ যমুনা টিভিকে আমাদের সাথে কথা বলার জন্য। ঈদ মোবারক। অনেক ধন্যবাদ। শাওন, আমরা শুনছিলাম এবং যারা নামাজ আদায় করেছে অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে মানুষের মধ্যে যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সেটি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোতে যে সমস্ত হানাহানি রয়েছে, মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও সেই হানাহানি যাতে বন্ধ হয়, মানুষের সম্প্রীতি যাতে বৃদ্ধি পায়। একই সঙ্গে এই দেশ সকলে মিলে উন্নয়ন করতে চায়, এই দেশকে আরও একটি বাদযোগ্য পরিবেশ সকলে রেখে যেতে চায়। ঈদের নামাজ আদায় করে এমন প্রত্যাশা করেছেন রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সবার একটাই প্রত্যাশা, শান্তি সম্প্রীতির একটি বাংলাদেশ। অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে।
চামড়ার বর্জ্যে দূষিত হচ্ছে সাভার শিল্পনগরী। শিল্প এলাকায় কার্যক্রম শুরুর পর থেকেই উন্মুক্ত স্থানে ফেলা হয় কঠিন বর্জ্য। ধলেশ্বরী নদীর পাশে খোলা জায়গা বর্জ্য ফেলার জন্য নির্ধারিত। দূষণ এবং গন্ধে ভারী হয়ে উঠেছে এই এলাকার পরিবেশ। ঈদকে কেন্দ্র করে বর্জ্য বৃদ্ধি পাবে বেশ কয়েক গুণ। বর্জ্যকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরির কথা থাকলেও তা হয়নি। পরিবেশ সম্মত শিল্পনগরী তৈরি করতে ব্যর্থ হয়েছে বিসিক। উদ্যোক্তারা বলছেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরে সরকারের সহায়তা প্রয়োজন। এটি চামড়া শিল্পনগরীর মধ্যের দৃশ্য। দৃষ্টিসীমা জুড়েই ময়লার ডাম্পিং স্টেশন। প্রতিদিনই উন্মুক্ত স্থানে ফেলা হয় চামড়ার কঠিন বর্জ্য। 2017 সালে হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় চামড়া শিল্পনগরী। ঠিক তখন থেকেই বর্জ্য ফেলার জন্য এই জায়গা নির্ধারিত ছিল। শুরুতে ডাম্পিং ইয়ার্ড তৈরি করে বর্জ্যের বহুমুখী ব্যবহার করার সিদ্ধান্ত হয়, কিন্তু পরে নানা জটিলতায় তা হয়নি। সরকারে বলছে বেসিংয়ের লোকেরা জায়গা বাউন্ডারি করে দিছে, আমরা ফালাই ওই অন্য জায়গা কিন্তু কেন ফালানোর জায়গাও নাই আর ফালাইবার দেয় না। এটা সরকার থেকে বরাদ্দ করা এই জায়গায় সবাই এই ট্যানারি জগতে যারা আছে সব ট্যানারির বজ্রা এই জায়গা ফালাবে। এই ঈদের টাইমে অনেক হইব, অনেক ময়লা, দিন গেলে 200-র উপরে গাড়ি হইব। কঠিন এসব বর্জ্যের কারণে আশপাশের এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেমিক্যাল মিশ্রিত এবং উচ্ছিষ্ট পচে যাওয়া চামড়ার দুর্গন্ধে এলাকার মানুষদের চলাফেরা করাই কঠিন। শুরুতে এই জায়গায় বর্জ্য ফেলার জন্য নির্ধারিত হলেও এখন ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে আরেকটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। আমরা আপনাদের লেজ থেকে যায় ওইসব চামড়া তো বাদ থাকে, ওইসব চামড়া যদি মালিকেরা আনে দেখা যায় লবণ লাগায় কেমিক্যাল করে দেয়া যায়, ওই চামড়াতে অনেক কোম্পানির লস হয়। যার যার আড়তে যে ময়লাটা বের হয় ওটা মানে ওটা যেখানে গ্যাপ পায় ওইখানে ওরা ফালায় দেয়, এই জন্য ওইটা আর কি গন্ধটা হয়। যদি একটা জায়গা নির্ধারণ করা হয় তাহলে এই সমস্যাটা হইতো না। অপরিশোধিত বিষাক্ত বর্জ্যের এই স্তূপ এবং অনিয়ন্ত্রিত ডাম্পিং পরিবেশ স্থানীয় জলাশয়ের চরম ক্ষতি করছে। এক্ষেত্রে সরকারের করণীয় ঠিক করা উচিত। 30-40% কিন্তু সলিড ওয়েস্ট আপনার ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। বাকি যদি 60% আমরা ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমরা সেটারও একটা সমাধান হয়ে যাবে। আমরা যাতে যে সকল বর্জ্যগুলো আপনার ব্যবস্থাপনা হয়নি সেগুলোকে আমরা প্রজেক্টের মাধ্যমে আপনার টল অয়েল এবং আদার্স আমরা অন্যান্য বায়ো আপনার যে ফার্টিলাইজার সেগুলো আমরা তৈরি করতে পারি। দীর্ঘ সময়েও সক্রিয় হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। ফলে রাসায়নিক মিশ্রিত পানি শোধন হচ্ছে না। ট্যানারির সঙ্গে পাইপ দিয়ে ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে দূষিত পানি। যদিও বাণিজ্যমন্ত্রী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে এসব সংকটের সুরাহার উদ্যোগ নেবে সরকার। খোলা জায়গায় কঠিন বর্জ্য ফেলার কারণে এই শিল্পনগরীর আশেপাশে যারা বসবাস করেন তাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ট্যানারির যত রাসায়নিক মিশ্রিত পানি রয়েছে সেই পানিগুলো গিয়ে পড়ছে এই ধলেশ্বরী নদীতে, যার পরিণতি এই নদীর পানিও হয়ে যাচ্ছে দূষিত। রিমন রহমান, যমুনা নিউজ, হেমায়েতপুর, সাভার। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে ভারতে পালিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত। অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর প্রায় 1100 সদস্য। নামাজ শুরুর আগে ফ্ল্যাগ মার্চের নামে পুলিশ দিল্লির ফতেপুরি মসজিদে ঈদুল আজহার জামাতে অংশ নিতে নামে মানুষের ঢল। মহারাষ্ট্রের মুম্বাইয়ের ওয়াইএমসি ময়দানে ঈদের নামাজে জড়ো হয় মুসল্লিরা। মধ্য ও উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ ভারতের প্রায় সবগুলো রাজ্যে জামাতের সাথে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিরা। লেবাননে যুদ্ধবিরতির উপেক্ষা করে নারকীয়তা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণে বিশাল এলাকা জুড়ে ঘোষণা করা হয়েছে যুদ্ধ অঞ্চল, যা দেশটির মোট ভূখণ্ডের 14%। দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে অভিযান পরিচালনার অংশ হিসেবে এই নির্দেশনা বলে জানিয়েছে তেল আবিব। কয়েকশো গ্রামের বাসিন্দাদের সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ইসরায়েলের জারি করা সবচেয়ে বড় পরিসরের গণ উচ্ছেদ অভিযান। বাড়ানো হয়েছে হামলার পরিধিও। দক্ষিণ লেবাননের বেকা উপত্যকা জুড়ে সিরিজ হামলা চালিয়েছে আইডিএফ। গত মার্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত প্রাণহানির শিকার 3200-র বেশি মানুষ।
দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও একবার ঈদ মোবারক।